আধুনিক কম্পিউটার গ্রাফিক্সের বিবর্তনে জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা বিভিন্ন কম্পিউটার এবং ল্যাপটপের গ্রাফিক্স প্রদর্শন করতে সাহায্য করে। তাই আজকের ভিডিওতে জিপিইউর ইতিহাস সম্পর্কে জেনে আসব। চলুন শুরু করা যাক। কম্পিউটার গ্রাফিক্স প্রচলনের শুরুর দিকে জিপিইউ শব্দটি সম্পর্কে মানুষ পরিচিত ছিল না, কারণ বেশিরভাগ গ্রাফিক্স সিপিইউ দ্বারা প্রসেস করা হতো। তবে সবকিছুই বদলে যায় যখন আইবিএম মনোক্রোম ডিসপ্লে অ্যাডাপ্টার এমডিএ এবং আইবিএম কালার গ্রাফিক্স অ্যাডাপ্টার সিজিএ প্রকাশ করে, যা ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসিংয়ে ব্যবহৃত হয়। এইসব ডিভাইস সেই সময় গ্রাফিক্স অ্যাডাপ্টার নামে বেশি পরিচিত ছিল। আইবিএম মনোক্রোম ডিসপ্লে অ্যাডাপ্টার বা এমডিএ 1981 সালে প্রকাশিত হয়, যা কম্পিউটারে বিভিন্ন ধরনের ওয়ার্ড এবং টেক্সট প্রদর্শন করতে পারত। এটি সেই সময়ের জন্য একটি বড় মাইলফলক ছিল। অন্যদিকে আইবিএম কালার গ্রাফিক্স অ্যাডাপ্টার বা সিজিএ একই সময়েই প্রকাশিত হয়, যা কম্পিউটারে বিভিন্ন কালার প্রদর্শন করতে পারত। আইবিএম এমডিএ এবং সিজিএ প্রকাশের 3 বছর পর অর্থাৎ অক্টোবর 1984 সালে আইবিএম ইজিএ বা এনহ্যান্সড গ্রাফিক্স অ্যাডাপ্টার বাজারে আসে, যা মূলত আইবিএম কালার গ্রাফিক্স অ্যাডাপ্টার বা সিজিএর একটি আধুনিক সংস্করণ। 1 আগস্ট 1985 সালে এটিআই প্রতিষ্ঠিত হয় এবং 1986 সালে এটিআই ওয়ান্ডার সিরিজ বাজারে আসে, যা এটিআইয়ের প্রথম গ্রাফিক্স অ্যাডাপ্টার এবং এটি আইবিএম পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত হয়। এপ্রিল 1987 সালে আইবিএম ভিজিএ এবং 8514A প্রকাশিত হয়, যা আইবিএম PS2 পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত হয়। আইবিএম ভিজিএ প্রকাশের মাধ্যমে প্রথম ভিজিএ কেবল বাজারে আসে, যা বর্তমান সময়েও বিভিন্ন কম্পিউটারে ব্যবহৃত হয়। এছাড়া আইবিএম 8514A ছিল এক ধরনের গ্রাফিক্স অ্যাক্সেলারেটর, যা কম্পিউটারে 480p ডিসপ্লে প্রদর্শনে সক্ষম ছিল। 1994 সালে 3DFX প্রতিষ্ঠিত হয় এবং এর পরের বছর 1995 সালে 3DFX ভুডু গ্রাফিক্স 3D বাজারে আসে, যা প্রথম 3D গ্রাফিক্স অ্যাডাপ্টার হিসেবে পরিচিত ছিল। কারণ ভুডু গ্রাফিক্স 3Dর আগে যে সকল গ্রাফিক্স অ্যাডাপ্টার প্রকাশিত হয়েছে সবগুলোই 2D গ্রাফিক্স অ্যাডাপ্টার। তবে ভুডু গ্রাফিক্স 3Dর দুর্বলতা হলো এটি শুধু 3D গ্রাফিক্স প্রদর্শন করতে পারত, অর্থাৎ কোনো কম্পিউটারে ভুডু 3D এর পাশাপাশি 2D গ্রাফিক্স প্রদর্শনে 2D অ্যাডাপ্টার প্রয়োজন ছিল। 1996 সালে এটিআই রেজ সিরিজ এবং ম্যাট্রক্স মিস্টিক প্রকাশিত হয়। উভয় ছিল 2D এবং 3D ভিডিও অ্যাক্সেলারেটর, যা পিসি গ্রাফিক্সের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। মার্চ 1998 সালে 3DFX ভুডু 2 বাজারে আসে। এর সাথে প্রথম SLI টেকনোলজি প্রকাশিত হয়, যা একাধিক জিপিইউকে একসাথে সংযুক্ত করতে সাহায্য করে, ফলে পারফরম্যান্স বৃদ্ধি পায়। 3DFX আরও অনেক ধরনের জিপিইউ তৈরি করে, তবে বেশিরভাগ প্রোডাক্ট সফল হয়নি। এছাড়া তাদের কিছু ঝুঁকিপূর্ণ বিজনেস ডিসিশনের কারণে তাদের মার্কেট ভ্যালু তলানিতে ঠেকে, ফলে 2002 সালে এনভিডিয়া 3DFX কিনে নেয়। 1993 সালে এনভিডিয়ার প্রতিষ্ঠিত হওয়ার পর 1999 সালে এনভিডিয়া তাদের প্রথম জিপিইউ বাজারে আনে, যার নাম এনভিডিয়া 256। এর মাধ্যমে এনভিডিয়া প্রথম জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট নামটি প্রচলন শুরু করে। 2000 সালে এটিআই তাদের প্রথম রেডিয়ন গ্রাফিক্স বাজারে আনে, যা R100 নামে পরিচিত। অন্যদিকে এনভিডিয়ার দ্বিতীয় প্রজন্মের জিপিইউ প্রকাশিত হয়, যা এনভিডিয়া জিফোর্স 2 নামে পরিচিত। এপ্রিল 2000 সালে এটিআই রেডিয়ন R100 বাজারে আসে, যার উৎপাদন প্রক্রিয়া ছিল 180 ন্যানোমিটার এবং এটির ছিল 32 MB DDR মেমোরি, যা 23 ওয়াট বিদ্যুৎ খরচ করত। অন্যদিকে 26 এপ্রিল 2000 সালে এনভিডিয়া জিফোর্স 2 বাজারে আসে, যা এনভিডিয়া জিফোর্স এর দ্বিতীয় প্রজন্মের জিপিইউ লাইনআপ। এই সিরিজের কিছু মডেল হল জিফোর্স 2 আলট্রা, জিফোর্স 2 প্রো, জিফোর্স 2 TI ইত্যাদি। 2001 সালে এনভিডিয়া জিফোর্স 3 এবং এটিআই রেডিয়ন R200 সিরিজ প্রকাশিত হয়। ফেব্রুয়ারি 2001 সালে এনভিডিয়া জিফোর্স 3 বাজারে আসে। এটি ছিল এনভিডিয়া জিফোর্সের তৃতীয় প্রজন্মের জিপিইউ সিরিজ, যা প্রোগ্রামেবল পিক্সেল, ভার্টেক্স শেডার, মাল্টিস্যাম্পল এন্টি-অ্যালিয়াসিং টেকনোলজি যুক্ত করার মাধ্যমে জিফোর্স আর্কিটেকচারকে আরও উন্নত করে। আগস্ট 2001 সালে এটিআই রেডিয়ন R200 সিরিজ বাজারে আসে, যা এটিআই টেকনোলজি দ্বারা তৈরি দ্বিতীয় প্রজন্মের জিপিইউ। এটি 3D রেন্ডারিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি আনে এবং এটিআইয়ের প্রথম R200 ভিত্তিক কার্ড ছিল রেডিয়ন 8500। এক বছর পর অর্থাৎ 2002 সালে এনভিডিয়া জিফোর্স 4 এবং এটিআই রেডিয়ন R300 সিরিজ প্রকাশিত হয়। ফেব্রুয়ারি 2002 সালে এনভিডিয়া জিফোর্স 4 বাজারে আসে।
এটি এনভিডিয়া জিফোর্স এর চতুর্থ প্রজন্মের জিপিইউ সিরিজ, যা বিভিন্ন ফিচার্সের মাধ্যমে তাদের জিপিইউকে আরও উন্নত করে, ফলে এনভিডিয়া জিপিইউ মার্কেটে শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়। অগস্ট 2002 সালে এটিআই R300 সিরিজ বাজারে আসে, যা এটিআই রেডিয়ন এর তৃতীয় প্রজন্মের জিপিইউ সিরিজ, যা পূর্ববর্তী R200 এর ডিজাইনের তুলনায় ফিচার্স এবং পারফরম্যান্সের ক্ষেত্রে বড় অগ্রগতি সৃষ্টি করে। R300 এর জিপিইউগুলো প্রথম মাইক্রোসফট ডিরেক্টএক্স 9 প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। 2003 সালে এনভিডিয়া জিফোর্স এফএক্স বা জিফোর্স 5 সিরিজ বাজারে আসে, যা সিনেম্যাটিক রেন্ডারিং এর সূচনাকে তুলে ধরার জন্য এনভিডিয়া সেই সময়ের তাদের জিপিইউগুলোকে জিফোর্স 5 এর পরিবর্তে জিফোর্স এফএক্স নামে বাজারজাত করে। এফএক্স সিরিজ 180 ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং এটি এনভিডিয়ার প্রথম জিপিইউ সিরিজ যা ডিরেক্টএক্স 9 এর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। 2004 সালে এনভিডিয়া জিফোর্স 6 সিরিজ এবং এটিআই রেডিয়ন X800 সিরিজ প্রকাশিত হয়। এপ্রিল 2004 সালে এনভিডিয়া জিফোর্স 6 সিরিজ বাজারে আসে, যার কোড নেম ছিল NV40। জিফোর্স 6 সিরিজ এর কিছু মডেল হল জিফোর্স 6500, 6600, 6800 ইত্যাদি। ডিসেম্বর 2004 সালে এটিআই X800 সিরিজ বাজারে আসে, যা রেডিয়ন R400 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়। X800 সিরিজ এর কিছু মডেল হল X800 GT, X800 Pro, X800 XT ইত্যাদি। 2005 সালে এনভিডিয়া জিফোর্স 7 এবং এটিআই রেডিয়ন X1000 সিরিজ প্রকাশিত হয়। জুন 2005 সালে এনভিডিয়া জিফোর্স 7 সিরিজ বাজারে আসে, যা জিফোর্স 6 এর একটি সাধারণ সংস্করণ। এই সিরিজের জিপিইউগুলো মূলত 90 ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়, যা একই কিউরি আর্কিটেকচার ব্যবহার করে। অক্টোবর 2005 সালে রেডিয়ন X1000 সিরিজ বাজারে আসে, যা মূলত এনভিডিয়ার জিফোর্স 7 সিরিজের সাথে প্রতিযোগিতা করে, যা রেডিয়ন R500 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়। নভেম্বর 2006 সালে এনভিডিয়া জিফোর্স 8 সিরিজ প্রকাশিত হয়। এটি ছিল প্রথম জিপিইউ যা ডিরেক্ট 3D10 প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। এই সিরিজের কোড নেম ছিল G8X এবং এটি টেসলা মাইক্রো আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়। 2006 সালে AMD ATI টেকনোলজিস কিনে নেয়, ফলে ATI AMD এর অন্তর্ভুক্ত হয়ে যায়। তবে AMD ATI ব্র্যান্ডিং নামটি পরবর্তী আরও কয়েক বছর ব্যবহার করে এবং এর এক বছর পর 2007 সালে ATI Radeon HD 2000 এবং 3000 সিরিজ প্রকাশিত হয়। উভয় জিপিইউ সিরিজ Radeon R600 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। এছাড়া R2000 সিরিজ 90 ন্যানোমিটার এবং R3000 সিরিজ 55 ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়। 2008 সালে এনভিডিয়া জিফোর্স 9 এবং GTX 200 সিরিজ, অন্যদিকে AMD ATI Radeon 4000 সিরিজ প্রকাশ করে। 2008 সালের ফেব্রুয়ারি মাসে এনভিডিয়া জিফোর্স 9 এবং জুন মাসে GTX 200 সিরিজ বাজারে আনে এবং উভয় সিরিজ 65 ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়ার উপর তৈরি। তবে GTX 200 সিরিজের জিপিইউ আর্কিটেকচার এবং পাওয়ার এফিসিয়েন্সি জিফোর্স 9 সিরিজের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো ছিল, ফলে GTX 200 সিরিজ জিফোর্স 9 এর তুলনায় ভালো পারফর্ম করে। জুন 2008 সালে রেডিয়ন HD 4000 সিরিজ বাজারে আসে, যার কোড নেম ছিল রেডিয়ন R700, যা মূলত এনভিডিয়ার জিফোর্স 200 সিরিজের সাথে প্রতিযোগিতা করে। সেপ্টেম্বর 2009 সালে AMD ATI Radeon HD 5000 গ্রাফিক্স সিরিজ প্রকাশ করে। এটি ATI ব্র্যান্ড নেম ব্যবহৃত শেষ জিপিইউ সিরিজ, যা ভালো প্রাইস টু পারফরম্যান্স এবং পাওয়ার এফিসিয়েন্সির জন্য সুপরিচিত ছিল। এই সিরিজের কিছু মডেল হল ATI Radeon HD 5550, 5770, 5870 ইত্যাদি। নভেম্বর 2009 সালে এনভিডিয়া জিফোর্স GTX 300 সিরিজের প্রথম জিপিইউ মডেল GT 310 বাজারে আসে। এর পরবর্তী বছর 2010 সালে এনভিডিয়া জিফোর্স 300 সিরিজের পরবর্তী মডেল GT 320, GT 330, GT 340 প্রকাশিত হয়, যেগুলো সব 40 ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি। 2010 সালে এনভিডিয়া জিফোর্স GTX 400 এবং 500 সিরিজ, অন্যদিকে AMD Radeon 6000 সিরিজ প্রকাশ করে। 2010 সালের এপ্রিল মাসে এনভিডিয়া জিফোর্স GTX 400 এবং নভেম্বর মাসে GTX 500 সিরিজ বাজারে আসে। উভয় সিরিজ 40 ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি।
GTX 400 সিরিজ প্রথম টেসিলেশন প্রযুক্তি প্রকাশ করে, যা জটিল সিন তৈরিতে সাহায্য করে। তবে 400 সিরিজের ওভারহিটিং সমস্যা থাকার কারণে এনভিডিয়া বিভিন্ন সমালোচনার শিকার হয়। ফলে কয়েক মাস পর GTX 500 সিরিজ বাজারে আসে, যা 400 সিরিজের ওভারহিটিং সমস্যাটি সমাধান করে। অক্টোবর 2010 সালে রেডিয়ন HD 6000 সিরিজ বাজারে আসে, যা এনভিডিয়ার GTX 400 এবং 500 সিরিজের মতোই 40 ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়ার উপর তৈরি। এই সিরিজের কিছু মডেল হলো রেডিয়ন HD 6500, 6700, 6800 ইত্যাদি। 2012 সালে AMD রেডিয়ন HD 7000 এবং NVIDIA GeForce GTX 600 সিরিজ প্রকাশ করে। জানুয়ারি 2012 সালে AMD রেডিয়ন HD 7000 সিরিজ বাজারে আসে, যার কোড নেম ছিল সাউদার্ন আইল্যান্ডস এবং এটি TSMC 28 ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়ার উপর তৈরি। রেডিয়ন HD 7000 সিরিজ GeForce GTX 600 সিরিজের সাথে প্রতিযোগিতা করে। মার্চ 2012 সালে NVIDIA GeForce GTX 600 সিরিজ বাজারে আসে। এই সিরিজ কেপলার আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি, যা পূর্ববর্তী ফার্মি আর্কিটেকচারের তুলনায় বেশি দক্ষ ছিল। এই সিরিজের কিছু জনপ্রিয় মডেল হল GTX 660, GTX 670, GTX 680 ইত্যাদি। 2013 সালে NVIDIA GeForce GTX 700 এবং AMD Radeon 200 সিরিজ প্রকাশ করে। ফেব্রুয়ারি 2013 সালে NVIDIA GeForce GTX 700 সিরিজ বাজারে আনে। এই সিরিজে প্রথম NVIDIA Titan ক্লাস GPU প্রকাশিত হয়, যা ছিল একটি এনথুজিয়াস্ট GPU মডেল এবং এটি চড়া দামে বিক্রি হয়। অক্টোবর 2013 সালে রেডিয়ন 200 সিরিজ বাজারে আসে। তবে রেডিয়ন আর 200 সিরিজের সাথে বিভ্রান্ত হবেন না, যা 2001 সালে প্রকাশিত হয়। এছাড়া ক্রিপ্টোকারেন্সি বুম এর সময় রেডিয়ন 200 সিরিজ ক্রিপ্টো মাইনিং এর জন্য বহুল জনপ্রিয় ছিল। মার্চ 2014 সালে NVIDIA GeForce 800M এবং সেপ্টেম্বর মাসে GTX 900 সিরিজ প্রকাশ করে। তবে GeForce 800 সিরিজ উভয় ডেস্কটপ এবং মোবাইল এর জন্য রিলিজ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে GeForce 800 সিরিজ ল্যাপটপের জন্য এবং 900 সিরিজ ডেস্কটপ GPU হিসেবে বাজারে আসে। জুন 2015 সালে AMD Radeon 300 সিরিজ প্রকাশিত হয়, যা 28 ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি। এই সিরিজের কিছু মডেল হল Radeon R7 350, R9 380, Radeon R9 Fury X ইত্যাদি। 2016 সালে NVIDIA GeForce GTX 10 এবং AMD Radeon 400 সিরিজ প্রকাশিত হয়। মে 2016 সালে NVIDIA GeForce GTX 10 সিরিজ বাজারে আসে, যা প্যাসকেল আর্কিটেকচার দ্বারা নির্মিত। এছাড়া এই সিরিজে TSMCর 16 ন্যানোমিটার এবং স্যামসাং এর 14 ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করা হয়। GTX 10 সিরিজের কিছু GPU মডেল হল GTX 1030, GTX 1060, GTX 1080 ইত্যাদি। জুন 2016 সালে Radeon 400 সিরিজ বাজারে আসে। এই সিরিজে AMD হাই-এন্ড GPU মার্কেট এর বদলে লো-এন্ড GPU মার্কেটে ফোকাস করে। ফলে Radeon 400 সিরিজ, বিশেষ করে RX 480 AMDর জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হয়। আগস্ট 2017 সালে AMD Radeon RX Vega সিরিজ প্রকাশিত হয়, যা পুনরায় হাই-এন্ড GPU মার্কেটের জন্য তৈরি করা হয়। ভেগা সিরিজ তৈরিতে TSMCর 7 ন্যানোমিটার এবং স্যামসাং এর 14 ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করা হয়। এই সিরিজ এর কিছু GPU মডেল হল Radeon RX Vega 56, Vega 64 ইত্যাদি। সেপ্টেম্বর 2018 সালে NVIDIA প্রথম RTX সিরিজের কার্ড বাজারে আনে, যা GeForce RTX 20 সিরিজ নামে পরিচিত। এই সিরিজে সর্বপ্রথম রে ট্রেসিং টেকনোলজি ব্যবহৃত হয়, যা রিয়েলিস্টিক গ্রাফিক্স তৈরিতে সাহায্য করে। তাই NVIDIA 20 সিরিজে GTX এর বদলে RTX ব্র্যান্ডের নাম ব্যবহার করে। জুলাই 2019 সালে AMD Radeon RX 5000 সিরিজ প্রকাশিত হয়, যা AMDর নতুন RDNA টেকনোলজি ব্যবহার করে, যা গেমিং পারফরম্যান্স এবং পাওয়ার এফিসিয়েন্সির দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়। এছাড়া RX 5000 সিরিজে TSMCর 7 ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করা হয়। এই সিরিজের কিছু জনপ্রিয় মডেল হল RX 5500 XT, RX 5600 XT, RX 5700 XT ইত্যাদি। 2020 সালে NVIDIA GeForce RTX 30 সিরিজ এবং AMD Radeon RX 6000 সিরিজ প্রকাশ করে।
সেপ্টেম্বর 2020 সালে এনভিডিয়া জিফোর্স RTX 30 সিরিজ বাজারে আনে, যা 2020 সালের গ্লোবাল চিপ শর্টেজের সময় ঘটেছিল। ফলে এই সিরিজের ব্যাপক ঘাটতি দেখা দেয়, যা 2020 সালের পর থেকে 2022 সাল পর্যন্ত স্থায়ী হয়। তবে RTX 30 সিরিজ পূর্ববর্তী সকল জিপিইউর তুলনায় অসাধারণ পারফরম্যান্স প্রদান করায় জিপিইউ শর্টেজের মধ্যেও RTX 30 সিরিজ এর জিপিইউ কেনার জন্য মানুষের হিড়িক পড়ে যায়। অন্যদিকে নভেম্বর 2020 সালে রেডিয়ন RX 6000 সিরিজ বাজারে আসে, যা RDNA 2 আর্কিটেকচার এর উপর ভিত্তি করে তৈরি। এই সিরিজ এনভিডিয়া RTX 30 সিরিজের সাথে ভালোই প্রতিযোগিতা করে। RX 6000 সিরিজের কিছু জনপ্রিয় মডেল হলো RX 6600 XT, 6700 XT, 6950 XT ইত্যাদি। 2022 সালে এনভিডিয়া জিফোর্স RTX 40, AMD রেডিয়ন RX 7000 সিরিজ প্রকাশ করে এবং বহু বছর পর নতুন জিপিইউ কম্পিটিটর হিসেবে ইন্টেল তাদের আর্ক অ্যালকেমিস্ট সিরিজ প্রকাশ করে। অক্টোবর 2022 সালে এনভিডিয়া জিফোর্স RTX 40 সিরিজ বাজারে আসে, যা RTX 30 সিরিজের তুলনায় ভালোই পারফরম্যান্স এবং পাওয়ার এফিসিয়েন্সি প্রদান করে। এছাড়া এনভিডিয়া প্রথম DLSS ফ্রেম জেনারেশন টেকনোলজি বাজারে আনে, যা AI ব্যবহার করে গেমস এর FPS বৃদ্ধি করে, ফলে গেম প্লে অনেক স্মুথ হয়। তবে এই সিরিজ এর হাই এন্ড কার্ডগুলোতে কেবল মেল্টিং ইস্যু থাকার ফলে এনভিডিয়া বহু সমালোচনার শিকার হয়। ডিসেম্বর 2022 সালে রেডিয়ন RX 7000 সিরিজ বাজারে আসে, যা RDNA 3 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি এবং এনভিডিয়ার মতো AMD তাদের নিজস্ব ফ্রেম জেনারেশন টেকনোলজি বাজারে আনে, যা AMD ফ্লুইড মোশন ফ্রেমস নামে পরিচিত। মার্চ 2022 সালে ইন্টেল আর্ক অ্যালকেমিস্ট জিপিইউ সিরিজ বাজারে আসে, যা লো এন্ড এবং মিড রেঞ্জ জিপিইউ মার্কেট এর দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়। এছাড়া ইন্টেল অ্যালকেমিস্ট সিরিজ ইন্টেল Xe জিপিইউ আর্কিটেকচার এবং TSMC N5 এবং N6 উৎপাদন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি। অ্যালকেমিস্টের জিপিইউ মডেলগুলো হলো আর্ক 3, আর্ক 5 এবং আর্ক 7। ডিসেম্বর 2024 সালে ইন্টেল আর্ক ব্যাটেলমেজ সিরিজ প্রকাশিত হয়, যা ইন্টেল আর্ক এর দ্বিতীয় প্রজন্মের জিপিইউ লাইনআপ। এই সিরিজও পূর্ববর্তী আর্ক অ্যালকেমিস্ট লাইনআপের মতো লো এন্ড এবং মিড রেঞ্জ জিপিইউ মার্কেটের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়, যার প্রাইস টু পারফরম্যান্স রেশিওর কারণে টেক রিভিউয়ারদের কাছে বেশ সুনাম অর্জন করে। তবে ব্যাটেলমেজ এর লো সাপ্লাইয়ের কারণে এই সিরিজের জিপিইউ কিনতে বেশ কষ্ট হয়। 2025 সালে এনভিডিয়া জিফোর্স RTX 50 সিরিজ এবং AMD রেডিয়ন RX 9000 সিরিজ প্রকাশ করে। জানুয়ারি 2025 সালে এনভিডিয়া জিফোর্স RTX 50 সিরিজ বাজারে আসে, যা অ্যাডভান্স AI ফিচার্স এবং নিউরাল রেন্ডারিং টেকনোলজি দ্বারা গঠিত। তবে RTX 40 সিরিজের মতো 50 সিরিজে কেবল মেল্টিং ইস্যু সহ মিসিং জিপিইউ রপস, যা জিপিইউ পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এবং লো সাপ্লাইয়ের কারণে জিফোর্স RTX 50 সিরিজকে এনভিডিয়ার ওয়ার্স্ট জিপিইউ লঞ্চ হিসেবে দেখা হয়। অন্যদিকে মার্চ 2025 সালে রেডিয়ন RX 9000 সিরিজ বাজারে আসে, যা RDNA 4 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। এছাড়া এই সিরিজ পূর্ববর্তী RX 7000 সিরিজের তুলনায় রে ট্রেসিং, AI অ্যাক্সিলারেশন এবং অসাধারণ FSR 4 আপস্কেলিং টেকনোলজি প্রদান করায় সাধারণ পিসি ইউজারদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করে। অবশেষে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এতটুকুই, দেখা হবে অন্য এক ভিডিওতে। আফনান আউট।